সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা অ্যাকিউট পেরিটোনাইটিস নিয়ে আলোচনা করব। পেরিটোনিয়াম হলো একটি লাইনিং মেমব্রেন অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেটের ভিতর যে সকল অর্গান আছে সেই অর্গানগুলিকে কাভার মেমব্রেন একটি কাভার, সেই কাভারটিকে বলা হয় পেরিটোনিয়াম। অ্যাবডোমিনের ভিতরে এলিমেন্টারি ক্যানেল রয়েছে, এসোফেগাস, স্টমাক, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, এছাড়া গলব্লাডার, লিভার, প্যানক্রিয়াস, স্প্লিন, কমন বাইল ডাক্ট, এই সকল অর্গান পেরিটোনিয়ামের ভিতরে থাকে। যদি এই সকল অর্গান কোনো কারণে অসুস্থ হয়ে যায়, কোনো রোগ হয় বা ইনজুরি হয়, তাহলে এদের যে কন্টেন্ট আছে সেগুলি পেরিটোনিয়াল ক্যাভিটিতে ছড়িয়ে পড়ে। তখন যে ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশনকে বলা হয় পেরিটোনাইটিস বা অ্যাকিউট পেরিটোনাইটিস। অ্যাকিউট পেরিটোনাইটিস সাধারণত এলিমেন্টারি ক্যানেল বা জিআই ট্র্যাক্ট পারফোরেশন হলে হয়। সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস যদি হয় তাহলে প্যানক্রিয়াসের যে এনজাইম আছে সেগুলি পেরিটোনিয়ামের ভিতর ঢুকে যায়। গলব্লাডার যদি ইনজুরি হয় বা গলব্লাডার যদি কোনো কারণে পারফোরেশন হয়, অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়, ক্রনিক ডাইভার্টিকুলাইটিস যদি পারফোরেশন হয়, তাহলে পেরিটোনাইটিস ডেভেলপ করে। এছাড়া অপারেশনের পরেও পেরিটোনাইটিস হইতে পারে, এটাকে পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস বলা হয়। অনেক সময় ডাক্তাররা বা সার্জনরা ভুলক্রমে কোনো গজ বা স্পঞ্জ পেটের ভিতর রেখে আসেন, সেই কারণে পেরিটোনাইটিস হতে পারে। ফরেন বডি রিঅ্যাকশন হয়, সেই জন্য পেরিটোনাইটিস হতে পারে। ইনজুরির কারণে পেরিটোনাইটিস হতে পারে। এই সকল বিভিন্ন কারণে পেরিটোনাইটিস হয়। পেরিটোনাইটিস যাদের হয়, পেরিটোনাইটিস যেহেতু একটি ইনফ্লামেশন, এই জন্য পেটে ব্যথা হবে। লোকালাইজড পেরিটোনাইটিস হতে পারে, জেনারেলাইজড পেরিটোনাইটিস হতে পারে। লোকালাইজড পেরিটোনাইটিস পেটের একটি নির্দিষ্ট জায়গায় পেরিটোনিয়াম যদি ইনফ্লামেশন হয়, সেটাকে লোকালাইজড পেরিটোনাইটিস বলে। যেমন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, তাহলে সেটা সাধারণত অ্যাকিউট লোকালাইজড পেরিটোনাইটিস। যদি একটা পারফোরেশন হয়, ডিউডেনাল পারফোরেশন, তাহলে এর কন্টেন্টস, ফ্লুইড, গ্যাস, অ্যাসিড সারা পেটে ছড়িয়ে পড়ে, তখন জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়। পেরিটোনাইটিস হলে পেরিটোনিয়ামের যে বা পেরিটোনিয়ার যে সকল অর্গান আছে সেখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে ফ্লুইড বের হয়ে আসে। ফ্লুইড বের হয়ে আসলে ফ্লুইডটা পেরিটোনিয়াম অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে যায়, তখন হাইপোভলিউমিয়া হয়। এটাকে এই হাইপোভলিউমিয়া থেকে হাইপোভলিউমিক শক হয়ে যায়। যেহেতু এলিমেন্টারি ক্যানেলে অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস, বিভিন্ন অর্গানিজম থাকে, সেগুলির কারণে ইনফেকশন হয়ে যায়। সেটাকে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস বলে বা সেপসিস বলে। সেপসিস যদি ডেভেলপ করে, তাহলে ইনফেকশনটা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন সেপটিক শক হয়। শক হলে পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না করা হয়। কাজেই পেরিটোনাইটিস এমন একটি ব্যাধি যেটাকে আমরা ক্রিটিক্যাল মেডিকেল ইমার্জেন্সি বলে থাকি। যাদের পেরিটোনাইটিস হয়, সঙ্গে সঙ্গে তাদেরকে চিকিৎসা দিতে হবে, আর না হলে পেশেন্ট খুবই খারাপ হয়ে যাবে, পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। পেরিটোনাইটিস আমরা সাধারণত লক্ষণ দেখে, সাইন সিমটমের ভিত্তিতে ডায়াগনোসিস করি। কি কি সাইন দেখলে বা কি কি সিমটম দেখলে আমরা পেরিটোনাইটিস বলব। পেরিটোনাইটিসটা যেহেতু লোকালাইজড হইতে পারে, তখন নির্দিষ্ট পেটের নির্দিষ্ট একটি জায়গায় ব্যথা হবে, অথবা সারা পেটে ব্যথা হতে পারে, তখন সেটা জেনারেলাইজড পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস খুব সিভিয়ার
সাডেন সিভিয়ার পেইন হবে, একটা অ্যাকিউট অ্যাবডোমেন। রোগী পেটের যদি নড়াচড়া করতে চাইবে না, নড়াচড়া করলে রোগীর ব্যথা বেড়ে যায়, পেট খুব শক্ত হয়ে যাবে, অ্যাবডোমিনাল রিজিডিটি, অ্যাবডোমিনাল গার্ড এবং রিজিডিটি ডেভেলপ করবে এবং সিভিয়ার পেইন হবে। পেশেন্টের তাপমাত্রা, টেম্পারেচার বেড়ে যাবে, পেশেন্টের টাকিকার্ডি হবে, পালস বেড়ে যাবে, যেহেতু হাইপোভোলিয়ামিয়া হয়, পালস বেড়ে যাবে। পেশেন্টকে যদি কফ দিতে বলা হয় তখন তার ব্যথা বেড়ে যাবে। পেশেন্টের পেটে হাত দিলে পেশেন্ট সেটা অ্যালাউ করবে না, পেশেন্টের ব্যথা বেড়ে যাবে। এই সকল লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে অ্যাকিউট পেরিটোনাইটিস হয়ে গেছে। অ্যাকিউট পেরিটোনাইটিস আমরা সাধারণত হলে কতগুলি পরীক্ষা নিরীক্ষা করি, রক্ত পরীক্ষা করি। রক্ত আমরা সাধারণত লিউকোসাইটোসিস পাই, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। তারপর আমরা পেটের একটি এক্সরে করি, এক্সরে করে আমরা দেখি যে সেখানে প্যারালাইটিক আইলিয়াস বা ফ্লুইড লেভেল থাকতে পারে। পেশেন্টের পেটের ব্যথার সঙ্গে সঙ্গে যদি বমি থাকে, নসিয়া এবং ভমিটিং, বমি ভাব বা বমি থাকে, যদি গ্যাস পাস না হয়, বায়ু পাস না হয়, তখন আমরা বুঝতে পারি যে তার প্যারালাইটিক আইলিয়াস বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করেছে। তখন ওই রোগীকে আমরা চিকিৎসার জন্য একটি এনজি টিউব তার মুখের ভিতর ঢুকিয়ে দিই, একটি টিউব ঢুকিয়ে দিই এবং সাকশন দিতে থাকি, এনজি টিউব সাকশন। এক্সরে করে আমরা কনফার্ম করি যে তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলো কিনা। এছাড়া আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি, সিটি স্ক্যান করে আমরা কনফার্ম করতে পারি অ্যাকিউট পেরিটোনাইটিস। সিটি স্ক্যান দ্বারা অ্যাবডোমেনের কি কারণে এই পেরিটোনাইটিস হলো সেই কারণটি আমরা খুঁজে বের করতে পারি। যেমন কোনো টিউমার বাস্ট হয়ে, রাপচার হয়ে, কোনো আলসার পারফোরেশন হয়ে, প্যানক্রিয়াটাইটিস হয়ে পেরিটোনাইটিস হলো কিনা, বা অন্য কোনো অর্গান পারফোরেশন হলো কিনা, সেগুলি দেখে আমরা বুঝতে পারি। যেমন গলব্লাডার পারফোরেশন হতে পারে, অ্যাপেন্ডিক্স পারফোরেশন হতে পারে, বিভিন্ন পারফোরেশন আমরা সিটি স্ক্যান করে সেটা আমরা বুঝতে পারি। তারপর ডায়াগনোসিস কনফার্ম করে আমরা চিকিৎসা দিই। চিকিৎসা প্রথমে আমরা একটা এনজি সাকশন দিই, তারপর পেশেন্টকে ফ্লুইড দিই, স্যালাইন দিতে হবে। স্যালাইন দিয়ে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার যদি নর্মাল হয় তখন আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিই। যেহেতু ইনফেকশন হয়, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য বা ইনফেকশন কিউর করার জন্য আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ অর্গানিজম বা এনারোবিক অর্গানিজম থাকে, সেই সকল অর্গানিজমের বিরুদ্ধে যে সকল অ্যান্টিবায়োটিক আছে, আমরা একটি অ্যান্টিবায়োটিক কভার না করলে দুইটি বা তিনটি, অনেকগুলি অ্যান্টিবায়োটিক একসাথে দিতে পারি। তারপর রোগীকে আমরা অ্যানালজেসিক দিই। তারপর সার্জারির জন্য রোগীকে আমরা প্রস্তুত করি। যদি সার্জিক্যাল কোনো কজ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে পেশেন্টকে আমরা ল্যাপারোটমি করি, অ্যাবডোমেন ওপেন করে তার যে পারফোরেশন হলো সে পারফোরেশনটাকে রিপেয়ার করা হয় এবং পেরিটোনিয়াল ক্যাভিটিকে ওয়াশ আউট করা হয়। স্টেরাল স্যালাইন বা অন্য কোনো সলিউশন দিয়ে, স্টেরাইল সলিউশন দিয়ে, স্টেরাইল ওয়াটার দিয়ে আমরা অ্যাবডোমেনকে ওয়াশ আউট করি, পেরিটোনিয়াল টয়লেটিং করি। তারপর আমরা সেই রোগীকে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট করি। কতগুলি পেরিটোনাইটিস আছে? পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস। পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস কি কারণে হয়? যে পেটের ভিতর যে কোনো অপারেশন করলে অপারেশনের পরে পেশেন্টের পেটে ব্যথা থাকে,
এটা কি কারণে? এটা সাধারণত পেরিটোনাইটিসের কারণে। যদি বড় কোনো অপারেশন করা হয় তাহলে পেটে সাধারণত একটি ড্রেন রাখা হয়, ড্রেন দিয়ে ময়লা চলে আসে। ছোট অপারেশন করলে অনেক সময় ড্রেনের দরকার হয় না, কিন্তু বড় অপারেশন করলে বা পেশেন্ট যদি অবেস হয়, খুব মোটা হয়, তখন সেখানে একটি ড্রেন ব্যবহার করতে হয়। এই ড্রেনের মাধ্যমে সমস্ত ময়লা বা এক্সুডেট ফ্লুইড ড্রেন দিয়ে চলে আসে, সেগুলি পেটের ভিতর জমা হতে পারে না, ইনফেকশন হতে পারে না এবং পেশেন্ট তাড়াতাড়ি ভালো হয়ে যায়। পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস সাধারণত 6 ঘন্টার মধ্যে কমে, 6 থেকে 12 ঘন্টার মধ্যে কমে যায় যদি প্রপার চিকিৎসা দেওয়া হয়। এই জন্য পেশেন্টকে মনিটর করতে হয়, সুপারভিশন এবং অবজারভেশন করতে হয়। ডাক্তাররা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর পেশেন্টের পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, ইউরিন ইত্যাদি বিভিন্ন পরীক্ষা করেন। পরীক্ষা করে তারা দেখেন যে পেশেন্ট ইমপ্রুভ করলো কিনা, পেরিটোনাইটিস কমছে কিনা, সেটার জন্য অ্যাবডোমেন বা পেট পালপেট করা হয়, পেট পরীক্ষা করা হয়। পেট পরীক্ষা করে আমরা ডাক্তাররা বলতে পারেন যে পেটের পেরিটোনাইটিস বা রিজিডিটি কমে আসছে। যদি রিজিডিটি না কমে, রিজিডিটি যদি বাড়তে থাকে, পেরিটোনাইটিস যদি না কমে, 24 ঘন্টার মধ্যে যদি পেরিটোনাইটিস না কমে, তাহলে ধরে নিতে হবে যে পেশেন্টের কোনো কমপ্লিকেশন হয়েছে। তখন তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেটা কনফার্ম করতে হবে এবং তাকে চিকিৎসা প্রদান করতে হবে। অনেক সময় সার্জনরা ভুলক্রমে গজ বা স্পঞ্জ কাপড় রেখে আসেন, যেগুলি সার্জারি করার সময় ব্যবহার করা হয়, সেগুলো সাধারণত স্টেরাইল থাকে। যদি সেগুলি থাকে তাহলে ফরেন বডি রিয়াকশন হবে, তখন যে পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস সেটা কোনোভাবেই কমবে না। পেরিটোনাইটিস সাইনগুলি বাড়তে থাকবে, পেশেন্টের টেম্পারেচার বেড়ে যাবে, পালস বেড়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, ইউরিন কমে যাবে এবং অ্যাবডোমিনাল যে রিজিডিটি, টেন্ডারনেস সেটা বেড়ে যাবে। এগুলি ক্লোজ মনিটরিং করতে হয়। পেশেন্টকে ক্লোজ মনিটরিং করলে পেশেন্টের ইমপ্রুভ হচ্ছে কিনা সেটা ডাক্তাররা বুঝতে পারেন। অনেক সময় ডাক্তাররা গাফিলতি করে পেশেন্টকে পোস্ট অপারেটিভে ফেলে রাখেন, ক্লোজ মনিটরিং করেন না, তারপর দেখা যায় যে রোগী খারাপ হয়ে যায়। এ সকল ক্ষেত্রে অনেক সময় পেরিটোনাইটিস বেড়ে যায়, ইনফেকশন বেড়ে যায়, তখন পেশেন্ট খারাপ হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে গজ রেখে আসছে, স্পঞ্জ রেখে আসছে পেটের ভিতরে। গজ হলো সার্জিক্যাল সোয়াব, যেটি সার্জনরা অপারেশনের সময় ব্যবহার করেন রক্ত বা বিভিন্ন ময়লা পরিষ্কার করার জন্য। সেগুলি যদি রেখে আসেন তাহলে অবশ্যই পেরিটোনাইটিস কমবে না, পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস বাড়তে থাকবে। সেটা যদি 24 ঘন্টা পারসিস্ট করে পেরিটোনাইটিস, তাহলে তাকে অবশ্যই এক্স-রে করতে হবে, আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান করে কনফার্ম করতে হবে, রক্ত পরীক্ষা করে কনফার্ম করতে হবে তার সেপসিস ডেভেলপ করছে কিনা। সেপসিস ডেভেলপ করার পূর্বে পেশেন্টকে আবার ল্যাপারোটমি করতে হবে, দরকার হলে ল্যাপারোটমি করে পেশেন্টের কি সমস্যা হলো সেটি ম্যানেজ করতে হবে। যদি ড্রেন থাকে তাহলে সেটা ডায়াগনোস করা খুবই সহজ হয়। যারা ভুলবশত ড্রেন দেন না বা ড্রেন দেওয়া মনে করেন না, কিন্তু সোয়াব বা স্পঞ্জ রেখে আসেন, তখন তাদের রোগী অবশ্যই পেরিটোনাইটিস ডেভেলপ করবে। তখন সেটা সঙ্গে সঙ্গে ডেফিনিটিভ ট্রিটমেন্ট নিলে সেপসিস ডেভেলপ করে না। যে সকল রোগী সেপসিস ডেভেলপ করে না, ইমিডিয়েটলি যাদের চিকিৎসা দেওয়া হয়, তাদের মর্টালিটি রেট সাধারণত 10%-এর কম। আর যদি সেপসিস ডেভেলপ করে যায়, ইনফেকশন যদি হয়ে যায় এবং সেটা রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তার মর্টালিটি রেট মোর দেন 35% বা 40%। সেপসিস সহজে ভালো করা যায় না, যত অ্যান্টিবায়োটিক দেওয়া হবে সেপসিস ভালো হবে না।
সোর্স কন্ট্রোল করতে হবে, সোর্স কন্ট্রোল করে ব্লাড কালচার করতে হবে, তারপর সেই মোতাবেক ট্রিটমেন্ট দিতে হবে এবং পেশেন্টকে ক্লোজ মনিটরিং করতে হবে, ক্লোজ অবজারভেশন করতে হবে। তাহলে হয়তো খুব তাড়াতাড়ি পেশেন্ট ভালো হবে। তারপরেও যাদের সেপসিস ডেভেলপ করে যায় তাদের মৃত্যুর হার অনেক বেশি, 40-এর উপরে হয়ে যায়, শতকরা 40-এর উপরে হয়ে যায়। কাজেই অ্যাকিউট পেরিটোনিটিস একটি লাইফ থ্রেটেনিং সার্জিক্যাল ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি। যখনই আমরা কোনো লক্ষণ দেখতে পাব, সঙ্গে সঙ্গে এই রোগীকে আমাদের হসপিটালে ভর্তি হবে, তাকে ফ্লুইড দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি পেশেন্ট ইমপ্রুভ করে তাহলে ক্লোজ মনিটরিং করতে হবে, যদি ইমপ্রুভ না করে পরীক্ষা নিরীক্ষা করে সেটার কজ ডিফাইন করতে হবে এবং ক্ষেত্র বিশেষে সার্জারি করতে হবে। আর পোস্ট অপারেটিভ যে সকল পেরিটোনাইটিস হয় সেগুলি ক্লোজ মনিটরিং করতে হবে। অনেক সময় রোগীদেরকে অপারেশন করে রাখা হয় পোস্ট অপারেটিভে, তাদেরকে ঠিক মতো মনিটরিং করা হয় না, পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, ইউরিন ইত্যাদি ঠিক মতো দেখা হয় না। এর ফলে দেখা যায় যে রোগী খারাপ হয়ে যায়, পেরিটোনাইটিস বেড়ে যায়, রোগীর সেপসিস হয়ে যায়, রোগীর মৃত্যুর দিকে চলে যায়। কাজেই যে সকল রোগী অপারেশন করার পরে পেরিটোনাইটিস কমে না, সাধারণত 6 থেকে 12 ঘন্টার মধ্যে কমে যায়, 24 ঘন্টার মধ্যে পেরিটোনাইটিস কমে না, তাহলে সেটা খুবই সাসপিসিয়াস, সন্দেহজনক। তখন তাকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে সেটা কনফার্ম করতে হবে এবং যদি কোনো সার্জিক্যাল গজ বা মপ রেখে আসা হয় সেটা আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি। কাজেই সার্জনদের নিরাপত্তার জন্য, রোগীদের নিরাপত্তার জন্য এই পোস্ট অপারেটিভ পেশেন্টকে ক্লোজ মনিটরিং করতে হবে। পেরিটোনাইটিস যদি 12 ঘন্টার মধ্যে না কমে তখনই সন্দেহ করতে হবে, 24 ঘন্টার মধ্যে না করলে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে ধরতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি না ধরা হয় তাহলে পেশেন্ট সেপসিস ডেভেলপ করে ফেলবে। যে সকল রোগী সেপসিস ডেভেলপ করে ফেলে তাদের মর্টালিটি রেট খুবই হাই। কাজেই অ্যাকিউট পেরিটোনাইটিস একটি সার্জিক্যাল ইমার্জেন্সি। এর অনেক কমপ্লিকেশন রয়েছে, যেমন আমরা পূর্বেই বলেছি হাইপোভোলিমিয়ার জন্য হাইপোভোলিমিক শক হয়ে যায়, সেপসিসের জন্য, ইনফেকশনের জন্য সেপটিক শক হয়ে যায়, পেরিটোনিয়াল অ্যাবসেস হয়ে যেতে পারে। পেরিটোনিয়াল অ্যাবসেস হয়ে মাল্টিপল অর্গানকে ইনভলভ করতে পারে, তখন মাল্টি অর্গান ফেলিউর হয়, অ্যাকিউট কিডনি ফেলিউর হয়, এসব কারণে রোগী মারা যেতে পারে। কাজেই অ্যাকিউট পেরিটোনাইটিস অবহেলা করার কিছু নেই। এটি পোস্ট অপারেটিভ পেরিটোনাইটিস অবশ্যই অত্যন্ত ক্লোজ মনিটরিং করে ম্যানেজ করতে হবে। এছাড়া যে সকল রোগীর পারফোরেশন বা প্যানক্রিয়াটাইটিস বা সিরোসিস বা অ্যাসাইটিসের অনেক সময় পেরিটোনাইটিস হয়, সেগুলি নিয়ম মাফিক চিকিৎসা দিতে হবে। যদি আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে পারি তাহলে এর মৃত্যুর হার খুব কম। আর যদি সেপসিস ডেভেলপ করে যায় তাহলে পেরিটোনাইটিস জীবনের জন্য মারাত্মক হয়ে ওঠে, মর্টালিটি রেট 50-এর উপরে হয়ে যায়, ডেথ রেট 50-এর উপরে হয়ে যায়। আসসালামু আলাইকুম।